স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমার আঘাতে প্রতিদিন মারা যাচ্ছে হাজারো মানুষ, যাদের বেশিরভাগই নিষ্পাপ শিশু। ইসরায়েলের এমন অব্যাহত হামলায় গোটা দুনিয়া নীরব দর্শক, যেন কারো কিছু বলার নেই। মাঝে মধ্যে দু একটা দেশ হুমকি ধমকি কিংবা কড়া ভাষায় কথা বললেও ওই বলা পর্যন্তই, দৃশ্যমান কোনো পদক্ষেপ কেউই নিচ্ছে না। তাহলে কি এভাবেই শেষ হয়ে যাবে একটি জাতি? পৃথিবীর মানচিত্র থেকে কি মুছে যাবে গাজার নাম? এসব উত্তর জানতে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইহসানুল হক। আপনাকে স্বাগতম স্যার। গত কয়েকদিন ধরে আমরা আন্তর্জাতিক গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গাজার বর্তমান অবস্থার দৃশ্য দেখছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন। কি বলবেন? আসলে গাজায় তো গত কয়েক সপ্তাহ ধরে যে ধরনের অমানবিক ভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, সেটা অবশ্যই নিন্দনীয়। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই নিরীহ যারা অধিবাসী রয়েছে তাদের উপর বহু সময় যাবৎ যেভাবে তাদের উপর রিপ্রেসিভ মেজার্স গুলো নেওয়া হচ্ছে, সেটা সত্যিকার অর্থে মানবতার জন্য একটা বড় ধরনের বিপর্যয়। এখন এই ক্ষেত্রে যেটা সারা বিশ্বকে যথেষ্ট ভাবে বিব্রত করেছে এবং যথেষ্ট ভাবে অবাক করেছে, সেটা হচ্ছে যে ইসরায়েলি সরকার এবং সৈন্যরা যেভাবে তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেটা অনন্তবিলম্বে সেটা বন্ধ হওয়া উচিত। এবং এটা কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য কোনো বিষয় বলে গ্রহণ করা যেতে পারে না। স্যার, গাজায় যেভাবে হামলা চালানো হচ্ছে, তাহলে গাজাবাসীর ভবিষ্যৎ কি? গাজা কি সত্যিই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে? না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ গাজা অধিবাসী যারা রয়েছে তারা এই বিশ্ব জনগোষ্ঠীর অংশ, এবং তাদের যে অধিকার রয়েছে তাদের ল্যান্ডের প্রতি, সেই অধিকারটা তাদের একটা ইনসেপারেবল রাইট। তো স্বাভাবিকভাবে গাজার অধিবাসীদের যে দাবি, ন্যায্য দাবি রয়েছে, সেই দাবির প্রতি সমগ্র বিশ্বের বিশাল একটা জনগোষ্ঠীর প্রচন্ড সমর্থন রয়েছে। তো কাজে মানচিত্র থেকে যে গাজার আপনি বলছেন যে মুছে ফেলার যে একটা চিন্তা রয়েছে, সেটা অসম্ভব একটা বিষয়। এটা একেবারেই কাল্পনিক, এটা কোনোভাবেই সম্ভব না। স্যার, আমরা দেখছি দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস ভূখণ্ডটিতে কোনো হামলা হয়নি। তবে যুদ্ধবিরতির চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতনৈক্যকে কেন্দ্র করে 18 মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব কেন এই হামলা থামাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? এখানে কয়েকটা বিষয় একটু আমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে যে ইসরায়েলকে ব্যাক করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা রাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থন, বর্তমান সরকারের যে সমর্থন, এটা অত্যন্ত জোরালো। এই ক্ষেত্রে ইসরায়েলকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে যুদ্ধবিরতি করার পরও যে ইসরায়েল যে হামলাগুলো করছে, সেটা নতুন কিছু নয়। ইসরায়েলকে আসলে এমন একটি পদক্ষেপ নিয়ে, ইসরায়েল নেতৃত্ব এমন একটা নেতৃত্বের মধ্যে রয়েছে যে যাদেরকে আসলে আস্থায় নেওয়া একেবারে সম্ভব না। এবং তারা যে ধরনের কর্মকাণ্ড গুলো করছে, অতীতেও কখনোই সেগুলো বিশ্ব থেকে অ্যাপ্রুভাল তারা পায়নি আর কি। তো এখন এই অবস্থায় যেটা মনে হয় যে বিশ্ব সম্প্রদায় এখানে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে বলে মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু বিষয় খুব জটিল আকার ধারণ করে, যেমন এখানে জাতিসংঘের একটা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল, কিন্তু জাতিসংঘেরও কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। এটা আমরা জানি যে বিশেষ করে যে 5টি বৃহৎ শক্তি রয়েছে, তাদের নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার রয়েছে। সেই সমস্ত কারণে কার্যকর পদক্ষেপগুলো নেওয়া চিন্তা ভাবনা থাকলে সেগুলো নেওয়া সম্ভব হচ্ছে না সঙ্গত কারণে। স্যার, গাজাতে আপনি জানেন যে এখন খাদ্য, পানি, ওষুধ সহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সেখানে একটি মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের পথ কি? আমার কাছে মনে হয় এ থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে যে জাতিসংঘ এখানে একটা কার্যকর ভূমিকা রাখতে পারে আর কি। কারণ জাতিসংঘ বিশ্ব মানবতার প্রতীক হিসেবে নিজেকে সবসময় দাবি করে এসছে। তো কিন্তু আমি যেটা বললাম যে অন্ততপক্ষে জাতিসংঘ এই মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে তাদের কোনো বাধা বিপত্তি তাদের
উপেক্ষা করি কাজগুলো করে যেতে হবে। তাদের যে ত্রাণ কার্য এবং অন্যান্য যে মানবিক সহায়তা, সে বিষয়গুলো জাতিসংঘকেই একমাত্র করার দায়িত্ব দেওয়া যেতে পারে। পাশাপাশি বৃহৎ যে শক্তিগুলো রয়েছে, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোর কিন্তু একটা বড় 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 দায়িত্ব রয়েছে। কারণ এটা একেবারেই একটা হিউম্যানিটারিয়ান একটা কেস, এবং এই ধরনের একটা হিউম্যানিটারিয়ান একটা ডিজাস্টার যখন হয়েছে, সেখানে গ্লোবাল কমিউনিটি থেকে একটা যদি প্রচন্ড রকম রেসপন্স না আসে, তাহলে সেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাকর বিষয় হয়ে সবসময় থাকবে। স্যার, গাজা ইস্যুতে এখন পর্যন্ত জাতিসংঘ যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। জাতিসংঘ কিছুটা হলেও অবদান রেখেছে অবশ্যই, কিন্তু আমার মনে হয় যে এগুলো সবই বেশিরভাগ পদক্ষেপ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট। তো এই ইনঅ্যাডিকুয়েসির জন্য জাতিসংঘের, আমি যেটা বললাম যে কিছু ইনহেরেন্ট কিছু প্রবলেমস রয়েছে। তো সেই কারণে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বৃহৎ শক্তিগুলোর মধ্যে এখানে কোনো মতৈক্য আমরা দেখতে পাচ্ছি না। তো যার জন্য জাতিসংঘ এই পর্যন্ত যতটুকুই অবদান রেখেছে সেটা অপর্যাপ্ত, এবং এখানে জাতিসংঘ যে নেতৃত্ব রয়েছে, বিশেষ করে জাতিসংঘ মহাসচিব, তার যে একটা বলিষ্ঠ নেতৃত্ব এবং তার যে একটা সাহসী ভূমিকা, সেটা সারা বিশ্ববাসী কিন্তু আশা করে। এই বিষয়টা অবশ্যই উপেক্ষা করার মতো নয় যে এখানে মহিলা, শিশু বিনা কারণে, বিনা অপরাধে তাদেরকে দিনের পর দিন তাদেরকে সাফার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় জাতিসংঘকে এখন নতুন ভাবে চিন্তা করতে হবে, বিকল্প চিন্তা করতে হবে যে কত তাড়াতাড়ি এই ধরনের এই নিরীহ মানুষদের সহায়তা করা যায়। স্যার, বিশ্বের যে দেশগুলো চায় গাজায় ইসরায়েলি এই হামলা বন্ধ হোক, তারা ইসরায়েলকে হামলা বন্ধ করতে বাধ্য করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা নিতে পারে, কি ধরনের পদক্ষেপ তারা নিতে পারে? বিশেষ করে যদি আমি আরব বিশ্বের কথা বলি, তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আরব বিশ্বের ভূমিকাটা সত্যি খুবই এখানে আমি মনে করি যে যথেষ্ট সারপ্রাইজিং আমার কাছে মনে হয়। কারণ ওআইসি বা অর্গানাইজেশন ইসলামিক কনফারেন্স কোঅপারেশন নামে একটা সংগঠন রয়েছে, 57টা মুসলিম রাষ্ট্র এটা সদস্য, এবং সেটা যথেষ্ট শক্তিশালী একটা ভূমিকা আমরা আশা করেছিলাম তারা নিবে। কিন্তু দুঃখজনক ভাবে এটা সত্যি যে ওআইসি এই ক্ষেত্রে সেই ধরনের ভূমিকা, এক্সপেক্টেড যে রোল, সেই রোলটা প্লে করতে পারেনি। আর মুসলিম বিশ্বের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে তাদের মধ্যে কিন্তু বিভক্তি রয়েছে, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা রয়েছে। অর্থাৎ মুসলিম বিশ্বের কিছু কিছু দেশ আবার ইসরায়েলের সাথে এক ধরনের সম্পর্ক তারা বজায় রাখছে। তো এখানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে কতগুলো কমপ্লেক্স ফ্যাক্টরস আছে, এগুলোর কিছু অবদান রয়েছে বলে মনে করি, যার জন্য মুসলিম বিশ্ব একটা ইউনাইটেড হয়ে, বিশেষ করে আমি যেটা বললাম যে অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন, তারা যে একটা সম্মিলিত ভাবে একটা জোরালো পদক্ষেপ নিবে, সেই ধরনের কোনো সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি। অতীতে তারা সেটা করতে পারেনি, এবং এই মুসলিম বিশ্বের মধ্যে এই বিভক্তির কারণেই কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো থেকে সেরকম পজিটিভ কোন রেসপন্স এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আর কি। স্যার, আরব বিশ্বের বাইরে যে অন্যান্য যে দেশগুলো চায় যে এই যুদ্ধবিরতি হোক, তারা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? তাদের ক্ষেত্রে বিশেষ কি ধরনের পদক্ষেপের সুযোগ রয়েছে? এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মানবতার ঊর্ধ্বে কোনো কিছুই নেই আর কি। তো মানবতাকে, হিউম্যানিটিকে আপহোল্ড করতে গেলে আরব বিশ্বের বাইরে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু এখানে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে তারাও সেক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছে। এখন ইসরায়েলকে বাধ্য করার জন্য যেটা তারা করতে পারে, এক ধরনের ডিপ্লোম্যাসি তারা শুরু করতে পারে, ইসরায়েলি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, শুধু জাতিসংঘ না, জাতিসংঘের বাইরেও আমি যেটা বললাম যে ওআইসির মাধ্যমে তারা সেটা করতে পারেন। তারা তো ওআইসি সদস্য রাষ্ট্র, সেই ক্ষেত্রে আর যেটা করতে পারে তারা যে বিশেষ কোনো অধিবেশন আহ্বান করতে পারে, বিশেষ জাতিসংঘের মধ্যে বিশেষ কোনো অধিবেশন, কোনো স্পেশাল সেশন অর্গানাইজ করে সেখানে তারা একটা গ্লোবাল অ্যাপিল রাখতে পারে। গ্লোবাল অ্যাপিলের মাধ্যমে তারা হয়তোবা ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে। তবে এটা যে খুব সফল হবে বলে মনে হয় না, কারণ ইসরায়েলি যে নেতৃত্ব রয়েছে তারা অত্যন্ত বর্বরোচিত ভাবে এই কাজে জড়িত রয়েছে, এবং তারা আসলে ইন্টারন্যাশনাল ল কে পুরোপুরি ভাবে আমি লক্ষ্য করছি যে তারা অবজ্ঞা করছে, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের কোন রকম শ্রদ্ধাবোধ নেই। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।